স্বাগত আজকের বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। ঈদ উপলক্ষে নির্মিত হয়েছে প্রচুর টিভি নাটক, বেড়েছে টেলিফিল্মের সংখ্যাও, ঈদে ব্যস্ততা বেড়ে যায় তারকাদের। টেলিভিশন বিনোদন কেমন কাটবে এবার ঈদ, এসব নিয়ে আজকের আলোচনা ঈদ নাটকের মেলা। কথা বলতে স্টুডিওতে আছেন নাটক ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ, আছেন অভিনয়শিল্পী আসনা হাবিব ভাবনা এবং অভিনয়শিল্পী মীর সাব্বির। স্বাগত আপনাদের। অনিমেষ আইচ, আপনার কাছেই প্রথমে আসি যে ঈদের উপলক্ষে নিশ্চয়ই অনেক কাজ হয়েছে, জানতে চাই যে এইবারের ঈদ কি ধরনের নাটক আসছে, অনুষ্ঠানগুলিতে কোনো পরিবর্তন আসছে কিনা বা নতুনত্ব কিছু আছে কিনা, অথবা ভিন্ন কি থাকছে? এটা কি শুধু আমার নাটক নাকি প্রথমে নিজেরটাই বলে নেওয়া ভালো, তারপরে সামগ্রিকভাবে যতটুকু শুনছেন। নাটক বেশ কিছু ট্রেন্ড দেখা যাচ্ছে এবার ঈদে। আমার নাটক, আমি এবার 3টা নাটক করেছি, তো তার মধ্যে একটি নাটক নিয়ে আমি খুব ওইটা একটু স্পেশাল বলবো আমি, নাম মায়াবতী। বাংলা ভার্সনে দেখা যাবে ঈদের 3য় দিন 2টা 30 মিনিটে। এছাড়া এবার যেটা দেখলাম, এবার খুব ভালো, খুব গুড সাইন যে এবার অসংখ্য মেকার, এবং এবার একটা জিনিস যে স্পন্সাররা কিংবা যারা পিছনে থাকেন পৃষ্ঠপোষক যারা, তাদের একটা দেখলাম যে এবার বেশি পয়সা দিয়ে নাটক বানানোর কিছু স্কোপ তারা তৈরি করেছেন, বিরতির নাটকের বেশি স্কোপ তৈরি করেছে। তো এবার ডিরেক্টরদের জন্য আমি বলবো যে অনেক ডিরেক্টরের জন্য একটা সুবর্ণ সুযোগ তাদেরকে প্রমাণ করবার, যারা বারবার বলেন যে বাজেট সংকট কিংবা বিজ্ঞাপনের যন্ত্রণায় দেখতে পারেন না, স্বল্প বিরতিতে কিংবা একদম বিরতিহীন অনেক নাটক দেখা যাবে। এবং আমি মনে করি যে এবার টেলিভিশন নাটকের যারা দর্শক ঈদের সময় সবচেয়ে বেশি থাকেন, তারাও এবার আমার মনে হয় যে খুব স্বস্তি নিয়ে নাটকগুলো দেখতে পারবে। এবং যে দুটি বেশি বললেন, এই দুটি গুরুত্বপূর্ণ। বাজেটের সংকটের কথা সবসময়ই, প্রায় প্রতি বছরই আমরা যখন আলোচনায় বসি তখন এটা বড় হয়ে ওঠে। এবং আরেকটি বিষয় তো অবশ্যই বিজ্ঞাপন যথেষ্ট বেশি থাকার কারণে অনেক সময় নাটক কনসেন্ট্রেশন করতে পারে না। ফলে এই দুটি জিনিস যদি, এই দুটি সমস্যা যদি দেখি দর্শকের দৃষ্টিকোণ থেকে, তাহলে সেটি যথাযথভাবে এবার এইটার ব্যাপারে ভাবনা করা হয়েছে। এটা আসলে খুব 10 to 12% ডিরেক্টর এবং প্রডিউসার এই সুযোগটা তৈরি করতে পেরেছেন, কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। কিন্তু তারপরেও আমি মনে করি যে 10-12%, যেমন আমি স্পষ্টতই বলা যেতে পারে আয়নাবাজি সিরিজ কিংবা ছবিয়াল কিংবা লাক্স সৌরভের গল্প, এরকম 4-5টা সিরিজ হচ্ছে যেগুলোতে আসলে অনেক ভালো বাজেট এবং এক ধরনের, এছাড়াও বেশ কিছু নাটক আছে যেগুলো হচ্ছে এরকম। তাই মনে করি যে ওইটার ভেতর দিয়ে গল্প বলার যে প্রসেসটা সেটা সহজ হলো। এখন গল্প বলার উপরে ডিপেন্ড করে, কারণ আপনি তো বিরতি না দিলেই তো আর গল্প ভালো হয়ে যাবে না। আসলে সবকিছুই আমাদের নির্মাতাদের হাতে, সামনে যারা দেখবেন। কিন্তু তারপরেও এই কতগুলি বিষয়ে এবার আমরা দেখছি, যেমন আপনি বললেন আয়নাবাজির কথা, লাক্স প্রতি বছরই করছে, এই বছরও করেছে, এবং একই সঙ্গে ছবিয়াল রিউনিয়ন, তারাও বলা যায় ছবিয়াল এবং আয়নাবাজি, লাক্স সবগুলি কিন্তু এক ধরনের ব্র্যান্ড নেম, ব্র্যান্ড ভ্যালু আছে। মানুষ এটা, এই জিনিসটাকে ঈদ উপলক্ষে সামনে নিয়ে আসা। এবং নাটক, আমরা জানি যে আমাদের দেশেই নাটকের প্রচারণা সবচেয়ে কম হয় তুলনায়, অর্থাৎ নাটক শুধু বানায় এটা সময় মতো দেখানোই না, মানুষকে কিন্তু এটাকে জানাতে হবে। এই ব্র্যান্ডিং এর বিষয়টিতে আমরা দেখেছি যে সামগ্রিকভাবেই নাটক খুব পিছিয়ে আছে। ফলে এবার ঈদে এটার একটা ব্যতিক্রম দেখলাম, অন্তত শুধুমাত্র এই 3টি না, অন্য নাটকগুলিও তাদের প্রত্যেকটা চ্যানেলই চেষ্টা করছে তাদের প্রমোশন, 2টা একটা হোক বা যে কটাই হোক, একটু আলাদাভাবে উপস্থাপন করার জন্য। তো আমি এটাকে খুব পজিটিভলি দেখি, কারণ আপনার এই যুগে আসলে আপনাকে যদি কানের কাছে সে নক না করে তাহলে আসলে কেউ দেখবে না। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে এত অপশন, সেখানে অবশ্যই ওইটাকে আমার অপশনের মধ্যে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তো সুতরাং আপনাকে নক করতে হবে এবং সেটা নক করে মানুষকে দেখাতে। কিন্তু তারপরেও কথা থেকে যায় যে তারপরেও কিন্তু মানুষ কিন্তু তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তার একটা বিচার আছে যে আমি অমুক অ্যাক্টরের নাটকটা দেখবই, আমি অমুক ডিরেক্টরের নাটকটা দেখবই, কিংবা অমুক টেলিভিশনের উপর আস্থা আছে। এগুলো কিন্তু মানুষের একটা প্রিসেট একটা আপনার থাকে, যে এটা মানুষ কিছু, কিন্তু এখন আপনি দেখবেন যে এখন যারা বাড়ি ফিরে গেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটা টেলিভিশন দেখা নিয়ে একটা, আমি লক্ষ্য করেছি যে এদের এক ধরনের সেটিংস আছে, যে কেউ মনে করে যে মীর সাব্বিরের নাটক আমি পছন্দ করেছে, ভালো নাটক করে, কিংবা ভাবনার নাটক দেখতে চাই, কিংবা অনিমেষ আইচের নাটক দেখতে চাই। ওইটার কিন্তু একটা ক্যালকুলেশন তারা করেই ফেলে। আর তার সঙ্গে সঙ্গে এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে স্পেশাল কয়েকটি প্রজেক্টে তারা অনেক প্রচারণা, এছাড়াও বেশ টেলিভিশনও বেশ প্রচারণা করছে। আমি এটাকে আমি খুব গুড সাইন বলবো। এবং এবারের ঈদটাই মনে করি যে টেলিভিশন নাট্য নির্মাতাদের এক ধরনের টেস্ট, সয়েল টেস্ট, যে এটি দিয়ে যদি
মানে তাদের অনেক সুবিধা দেওয়া হলো। এবার যদি তারা ব্যর্থ হয়, যে একটি নাটকে অনেক ভালো বাজেট দেওয়া হয়েছে, স্পেশালি আমি এই যে ব্র্যান্ডেড নাটকগুলো, তারপর ফেলিয়ার করলে কিন্তু তখন কিন্তু আপনি দোষ দিতে পারবেন না যে পৃষ্ঠপোষক কিংবা দর্শক, কাউকেই পারবে না। সো আমার মনে হয় এবার ওভারকাম করবে, ভালো করবে। আমরাও সেদিকে অবশ্যই তাকিয়ে আছে যে সেটা যদি মানে নাটকগুলি যথেষ্ট দর্শক আকর্ষণ করতে পারে, তাহলে এটা আমাদের সব পুরো মিলিয়ে ইন্ডাস্ট্রির জন্য একটা খুব ভালো খবর। ভাবনা, আপনার কাছে আসতে চাই। ঈদ শুরুই হয়ে গেছে বলা যায়। আমাদের তো ঈদটা আসলে চাঁদ দেখার মধ্য দিয়ে শুরু হয়ে যায়, এবং আমরা অপেক্ষায় থাকি গানটা বাজে কিনা টেলিভিশনে। তো সেই গান বাজা হয়ে গেছে। ঈদের আপনার ব্যক্তিগত যে কাজগুলি আছে সেগুলি সম্পর্কে প্রথমে জানতে চাই, যে এবার ঈদে কি ধরনের কাজ করেছেন? এবার ঈদে আমি গত ঈদে যে ধরনের কাজ করেছি বা যেরকম কাজ করতাম তার চেয়ে বেশি কাজ করেছি আমি এবার ঈদে, অনেক বেশি। মানে হয়তো আমি আগে 3-4টা নাটক করতাম, বাট সেদিক থেকে আমি হয়তো 12টা-15টা নাটক করেছি এবার ইচ্ছে করি, কারণ আমি বেশি সংখ্যক ডিরেক্টরদের সাথে কাজ করতে চেয়েছি। কারণ আমার মনে হয় যে যত ডিরেক্টরদের সাথে আমি কাজ করব, আমি তার সাথে আমার অ্যাক্টিংটা মিলে একটু ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিং করার চেষ্টা করতে পারি। তার জন্য আমি অনেক ডিরেক্টরদের সাথে কাজ করেছি। আর এবার ওই যে আমি বললাম, আর অনিমেষও যেটা বললো, এবার আসলে সবাই আমার মনে হয় যে প্রমোশনের দিকে সবার একটু বেশি আগ্রহ ছিল, যে পোস্টারটা ঠিকভাবে হচ্ছে কিনা, তারপর প্রোমোটা সুন্দরভাবে শ্যুট করতে হবে, প্রোমোর জন্য আলাদা ড্রোন থাকে। তো এই ধরনের একটা মানে প্র্যাকটিস ছিল এবারের ঈদে। হয়তো এর আগে কখনো এত ড্রোন উড়ে নাই আমাদের শুটিংয়ে, এবার যত ড্রোন উড়ছে আসলে এবার দেখা। আর বিভিন্ন ক্যারেক্টার করার চেষ্টা করেছি। এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের হচ্ছে মায়াবতী, যেটা অনিমেষের ডিরেকশন। তো আমি সেটা নিয়ে ভীষণ রকম আশাবাদী, এবং ওটা করে আমি খুব আনন্দ পেয়েছি ওই চরিত্রটা করে। আর এছাড়াও অনেক ডিরেক্টরদের কাজ আছে। সাগর জাহানের সঙ্গে কাজ করেছি এবার প্রথম, মাসুদ সেজানের সাথে কাজ করেছি, তাদের কাজও অনেক ভালো। রাজ, ইমরাউল রাফাত এবং অনেকের সাথেই, এবং অনেকের সঙ্গে কাজ করেছেন, তার মানে কি এইটাও হইতে পারে যে বিগত বছরের তুলনায় এই বছর আসলে অনেক বেশি পরিচালক কাজ করছেন, সিরিয়াস ওয়ার্ক আসলে এবার বেশি এবার হয়েছে? আসলে অনেক কাজ হয়েছে আমার মনে হয়, অনেক কাজ হয়েছে এবার। আর আমি আগে যেটা ভাবতাম যে আসলে আমি দুইটাই নাটক করব এবং দুইটাই সুপার বেস্ট হতে হবে, তো এবার আসলে আমি একটু নিজেকে ছাড় দিয়ে আমি সুপার বেস্টের চাইতে একটু কম বেস্ট কাজও করেছি, যেটা সত্যি কথা। না, তাহলে তো 12টার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেল, কারণ আগে আপনি নিজেই সিদ্ধান্ত নিতেন যে সুপার বেস্ট দুটোতেই কাজ করবেন, এখন তো 12টার মধ্যে আসলে। এখন আমি আসলে 12টা করেছি এই কারণ হচ্ছে আপনি দেখেন আমি যে ধরনের নাটক আসলে সিলেক্ট করি, আমি দেখলাম যে সেই নাটকগুলো দর্শক পছন্দ করে না। আমি লাস্ট 3-4 বছর আমি দেখলাম যে আমি যে নাটকগুলো পছন্দ করে করছি সেই নাটকগুলো দর্শক বেশি দেখছে না, বা সেটা হয়তো আমাকে অনিমেষ ফোন করে বলল বা সাব্বির ভাই ফোন করে বলল যে তোমার অভিনয় খুব ভালো হয়েছে বা এই নাটকটা খুব সুন্দর, কিন্তু আসলে দর্শকদের কাছাকাছিও আমাকে যেতে হবে। তো সেটার জন্য আমি আসলে বেশি সংখ্যক কাজ চেষ্টা করেছি, খুব বাজে নাটক না করার। একদম বাজে তো আমি করতে পারবো না, আমার পক্ষে পসিবল না। তো সেখান থেকেই ভালো ডিরেক্টর আমি চুজ করেছি এবার, যে স্ক্রিপ্ট প্লাস ভালো ডিরেক্টর, যারা আসলে যাদের একটা মানে অবস্থান আছে অলরেডি মিডিয়াতে, তো ওই ধরনের ডিরেক্টর চুজ করে, ক্যারেক্টার চুজ করে আমি কাজ করেছি। এবং 12টা নাটক নিশ্চয়ই 12 ধরনের ডাইমেনশন আছে, নানান ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ একদমই তাই। আসলে পুরান ঢাকার ল্যাঙ্গুয়েজ আমি কাজ করেছি। মায়াবতী যে যেরকম একদমই ডিফারেন্ট একটা ক্যারেক্টার, একদমই ডিফারেন্ট, মানে এই ধরনের চরিত্র আমি কখনো দেখিও নাই, মানে কোনো সিনেমাতে বা কোথাও দেখি না। এটা অনিমেষের একটা নতুন একটা চরিত্র লেখা, তো সেটা। তারপর রোমান্টিক নাটক তো করেছি 12 ধরনেরই। হ্যাঁ, অবশ্যই সেই 12টা চরিত্র নিয়েও আমরা আসলে পরে একটু জানতে চাইবো। কোন চরিত্রটা মায়াবতী, নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটার দিকেই আপনার বেশি মায়া। অন্যগুলি যে মায়া থাকবে না তা নিশ্চয়ই না, সেগুলো সম্পর্কেও জানতে চাইবো। মির্জাব্বির, আপনার কাছ থেকে ঈদের একটা বলা যায় যে ঈদ মানেই আনন্দ, এই এর ভিতরে পড়ে নাটকগুলি একই রকমের একটা বৃত্তের মধ্যে চলে আসছিল। সেইখান থেকে আমরা এখনো পর্যন্ত যতটুকু বুঝছি যে বৃত্ত ভাঙারও একটা চেষ্টা আছে, কারণ ঈদের মধ্যে কিন্তু আমরা দেখি যে আনন্দ বলতেই শুধুমাত্র মানে হাসি ঠাট্টার মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু খুব মানে অন্যরকম আনন্দও পাওয়ার সুযোগ
তৈরি হতে পারে ভালো নাটক দেখে, ভালো অভিনয় দেখে, যে এটা ভাবনারও একটু আগে বলছিলেন যে হয়তো অভিনয়টা ভালো হয়েছে কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছায়নি। সবকিছু মিলিয়ে এইবারের ঈদটা আপনার প্রস্তুতি, আপনার কোন কোন নাটক আসছে একটু যদি আমাদেরকে বলেন। আমার প্রস্তুতি বেশ, মানে আমি যখন থেকে কাজ শুরু করেছি তারপর থেকে ঈদ আসলে পরে এই যেমন 25শে বৈশাখ আসলে যেমন রবীন্দ্রনাথের শিল্পীদের যেমন অনেক কাজ বেড়ে যায়, তার আগে পরে পয়লা বৈশাখ আসলে, তো ঈদ আসলে পরে আমাদের কাজ এমনিতেই বেড়ে যায়। সারা বছর এমনিতেই আমরা মনে করেন যে নানান রকমের কাজ করেই যাচ্ছি, ঈদ আসলে পরে কেন জানি মনে হয় যে আমাদের উপরে আরো বেশি মানুষের প্রত্যাশা তৈরি হয় যে এ বোধহয় একটু বেশি হাসাতে পারবে। মানে ঈদ মানেই হচ্ছে আমরা অনেক আনন্দ করব, মজা করব, ফিরনি খাবো, সিনেমা দেখব, বান্ধবীরা একসাথে রিক্সায় 3 জনে উঠে হা হা হি করব, তারপরে বাসায় গিয়ে ঈদের নাটক দেখব এবং একটা মজা করব, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমাদের ছেলেবেলা থেকে আমরা সবাই দেখে আসছি। তো আমাদের নাটকের ট্রেন্ড সবসময় যে একই রকম ছিল তাও না, অনেক সিরিয়াস গল্পের নাটকও কিন্তু আমাদের তৈরি হচ্ছে কিংবা তৈরি হয়েছে। এবং বিটিভিতে আমরা যখন ছোটবেলায় নাটক দেখেছি অনিমেষদা, তখন তো আমরা দেখেছি শুধুমাত্র যে হাসির নাটক হতো তা না, তখন তো আর এত 7 দিন ব্যাপী কিংবা 10 দিন ব্যাপী নাটক হতো না, 2 দিন অথবা 3 দিন ধরে তো ঈদের অনুষ্ঠান হতো। সেখানে আমরা দেখেছি যে খুব সুন্দর সুন্দর ঈদের নাটক বলে আলাদা একটা নাটক, গল্প নির্ভর, একটা আলাদা মানে একটা একটু মজাও থাকতো, আবার কিছু একটা গল্পের বলারও চেষ্টা থাকতো, নানান রকমের উপায় থাকতো। কিন্তু এখন তো অপশনস বেড়ে গেছে, যে কথাটা আপনি বলছিলেন, এখন যে যেভাবে পারে মনে করেন যে আমাকে হাসাতে হবে, এখন এই হাসানোটা যে জোর করেও যদি হাসাতে হয় তাহলেও আমার হাসাতে হবে, এরকম একটা বিষয় তৈরি হয়েছে। কিন্তু তার মাঝখান থেকেও আমি মনে করছি যে এই বছর কিংবা যেটা অনিমেষদা বলছিলেন যে চেষ্টাটা হচ্ছে যে কন্টেন্টের দিক থেকে, ভাবনার দিক থেকে, প্রেজেন্টেশনের দিক থেকে, কিংবা ভাবনা যেটা বলছিল যে অভিনয় শিল্পী তার অভিনয়ের জায়গা থেকে আমি ডিফারেন্ট কিছু করতে পারছি কিনা। দর্শক তো আমাকে একভাবে রেগুলার দেখছেই, ওর বাইরেও যদি আরেকভাবে পায় তাহলে সে তার বিনোদনটাকে দেখছি যে আমাকে যদি সে ফিল করে যে তাকে আমি এইভাবে দেখতে চাই, তা আমার হাসির বিনোদন আমার কাছে চাচ্ছে, আমি যদি ক্যারেক্টারাইজেশনের মাধ্যমে আরেক রকম দিতে পারি তখন সে আরেক রকম মজা পাচ্ছে। তো সেই সব মিলিয়ে আমি মনে করছি যে ঈদ একটা আমাদের একটা অসম্ভব সুন্দর জায়গা, যেখানে আমরা নিজেদেরকে মেলে ধরতে পারি। ডিরেক্টররা, প্রডিউসাররাও চেষ্টা করছে এবং আমার ধারণা প্রায় 500-র মতো নাটক প্রায় আমার ধারণা হচ্ছে কিংবা হয়েছে। এবং এত নাটক কে কখন দেখবে সেটা আমরা জানি না, তবে এটা বিশ্বাস করি যে ভালো নাটক যেটি সেটি সবাই দেখবে, এবং ভালো মন্দের বিচারটা কি সেটি আসলে আমরা নিজেরাও জানি না। না, দর্শক একদম এটা শেষ পর্যন্ত দর্শক যেটিকে ভালো বলবেন সেটাই আমাদেরকে ভালো হিসেবে মেনে নিতে হবে। তো আমাদের চেষ্টাটা থাকবে যাতে আমরাও যেটি ভালো বলছি সেটাই যাতে বেশিরভাগ দর্শকও ভালো হিসেবে মনে করে। অনিমেষ, আমরা একটা বিরতিতে যাব, ফিরে এসে জানতে চাইবো যে এই অনেক নাটক হচ্ছে, সংখ্যার দিক থেকে যেমন অনেক আমরা বলতে চাই, কিন্তু এই সংখ্যাটা আসলে মানে ভালো নাটক তৈরি করার জন্য এটাও একটা প্রতিবন্ধকতা কিনা? কারণ আমরা প্রতি বছরই দেখছি গত কয়েক বছর যাবতই 500 বা তার কাছাকাছি নাটক তৈরি হচ্ছে। তো হ্যাঁ, এটা কিভাবে কি করা যায়? কারণ এটা আসলে আপনারা ভেতর থেকে কি মনে করছেন যে সংখ্যাটা বাড়ানোই জরুরি নাকি অন্য কোনো ভাবে? কারণ আমরা জানি যে নাটক সামগ্রিকভাবে, শুধু নাটক না, বাংলাদেশের টিভি আমি আবার বলছি, সেটির দর্শক বাংলাদেশে কম, ফলে সেটা আমাদের সবার জন্যই চ্যালেঞ্জ। আজকের বাংলাদেশের নিচ্ছাটা দেখুন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। অনিমেষ, যেটি জানতে চাচ্ছিলাম যে সংখ্যাটা দিয়ে আমরা আসলে মানটাকে নির্ধারণ করতে পারছি কিনা, বা এই সংখ্যাটাই অনেক ক্ষেত্রে এটার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কিনা। আমার কাছে যদি জানতে চান তাহলে আমি বলবো যে এই যে এখন যে 30টা চ্যানেলে প্রত্যেকদিন 7 দিনের প্রোগ্রাম করছে, তা আমি মনে করি যে এটা আসলে উচিত না। আমার মনে হয় যে এটা আসলে কমিয়ে আনা উচিত, যে 7 দিনের প্রোগ্রাম হয়তো বা এটা মানে ওইভাবে মান নিয়ন্ত্রণ করবে একজন, আমাদের তো কোনো রেগুলেটরি বোর্ড নাই যে আমাদের যে এটাকে যে মনিটর করবে, এরকম নয়। সব চ্যানেল কি মানসম্মত? নিশ্চয়ই না। সব ডিরেক্টর কি মানসম্মত? 500 নাটক যাবে, 500 নাটকের জন্য কি 500 জন ডিরেক্টর আছেন?
কিংবা 500 জনের 500টা নাটকের জন্য তো আপনার 3000 আর্টিস্ট লাগবে, কিংবা কলাকুশলীরা তো নাই। তো সুতরাং আমার মনে হয় যে আজকে না হলে সবকিছু স্ক্রিপ্ট রাইটার কোথায় পাবেন আপনি? আমি হাতে গোনা 5 জন স্ক্রিপ্ট রাইটার আছে ভালো, আমি বলবো বাংলাদেশে 5 জন 6 জন 7 জন হাইয়েস্ট, এর বেশি নাই আসলে। বা অভিনেতাও তাই, অভিনেতা হাতে গোনা 20 জন আছেন যারা সত্যি মানসম্মত অভিনয় করতে পারেন, কিন্তু সাপোর্টিং কাস্ট আছেন কিছু কিছু হয়তো। তো আমি মনে করি যে এটা একসময় হবে যে হ্যাঁ একটা রেগুলেশন হবে, একটা ঠিকঠাক মতো হবে, যখন আসলে তখন এই টেলিভিশনের মধ্যে থেকে ওই ভালো চ্যানেলে না ভালো নাটকটা মানুষ দেখবে, ওই নাটকটার পিছনে বাজেট খরচ করা হবে, এবং তখন কিন্তু আরো বেশি ভালো হবে, মোর ইম্প্যাক্টফুল হবে। যে নাটক যখন আমরা ভালো বাজেট দেবো, সময় দেবো, সাবিরকে কিংবা ভাবনাকে যদি আমরা বলি যে ভাই আপনি একটা নাটক করবেন, 1 মাস আমাকে সময় দেবেন, আপনার মাসের খরচ আমি দিলাম আপনাকে পুরাটা, তখন কিন্তু সে কিন্তু মোর প্যাশনেট হয়ে। আর এখন যেটা হচ্ছে যে এখন মীর সাব্বিরের অনেক ডিমান্ড, আপনার অনেক ডিমান্ড, তাকে ঈদে 10টা নাটক করতে হবে, একই সঙ্গে তার মানি মেকিং এবং তাকে স্ক্রিনে উপস্থিত থাকা। কিন্তু স্ক্রিনে উপস্থিত থাকার জায়গা থেকে আমি মনে করি যে একটি নাটকই যথেষ্ট। এই নাটকে মীর সাব্বিরের একটি নাটকে হয়তো বা মানুষ মনে রাখবে, কিন্তু উনি করেছেন কিন্তু 10টা নাটক, ভাবনার হয়তো একটি নাটকই মানুষ মনে রাখবে। তা আমি মনে করি ওই জায়গা থেকে যে যখন আমাদের এই ফ্যাসিলিটিসগুলো তৈরি হবে, আর্টিস্ট এবং আমাদের যারা তারাও যখন একটু ওই নমনীয় জায়গায় অবস্থান করবে যে আমি একটি ভালো কাজের জন্য অপেক্ষা করবো, আমার হয়তো বা 10 নাটক করলে 1 লাখ টাকা বেশি ইনকাম হয়, যদি একটা নাটক করে ভালো কাজ করে আমি হয়তো 1 লক্ষ টাকা কিংবা 50,000 টাকা কম পেলাম, কিন্তু আমি ভালোটা করবো, এবং এই কম্পিটিশনটা তৈরি হবে। আমি আত্মবিশ্বাস এই ব্যাপারে। এই কম্পিটিশনটা তৈরি হলে অবশ্য অনেক দিক থেকে আর কি সবাইকেই মিলে একই রকম ভাবনায় ভাবতে হবে। কারণ আমরা যেটা দেখি যে টেলিভিশনগুলি যতগুলি সংখ্যায় নাটক দেখায় বা কন্টেন্ট যেভাবে করে, সেই কন্টেন্টটা কিভাবে তৈরি হচ্ছে, মানটা নির্ধারণ কারা করছে টেলিভিশনের ভিতরে, সেটা আমরা ঠিক বাইরে থেকে বুঝতে পারি না। না, এটা আমরাও বুঝতে পারি না, কারণ এটা হচ্ছে আসলে মান নিয়ন্ত্রণ আসলে দর্শকই করে। মানে আমরা টিআরপি নামক যে প্রহেলিকাটা শুনতে পাই কিংবা জানতে পারি, টিআরপি আসলে আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি যে ইউটিউব ভিউটা কিন্তু একটু ম্যাটার করে। যেমন আমার একটি নাটক এবার যমজ 7 নামে একটি নাটক, আমি যমজ নামে একটি নাটক লিখি, সেটা প্রায় 7-8 বছর হয়ে গেছে। তো এই নাটক মোশাররফ করিম 3টি চরিত্র করে, এটা একটি খুবই সাধারণ হাসির নাটক, কিন্তু আমি দেখলাম যে নাটকটির মানে ইম্প্যাক্ট অনেক সুদূর প্রসারী, মানে অনেক মানুষ দেখছে, তারা ওয়েট করছে, তার মানে তারা ওই আনন্দটা পেতে চায়। তা আমি বলবো এরকম সাব্বির ভাইয়ের নাটক আছে, আরো অসংখ্য এরকম জনপ্রিয় নাটক যেটা সিকুয়াল হচ্ছে। তা আমি মনে করি যে দর্শকের আনন্দের খোরাকটা তো আমাদের পূরণ করতে হবে, একদমই তাই করতে হবে। আমরা এখন শুধু সবসময় সিরিয়াস নাটক করবো, দুঃখ দারিদ্র করবো না। আমি খুবই পক্ষে কমেডি নাটক, কিন্তু সেটা কমেডি করার জন্য ওইরকম অ্যাক্ট্রেস লাগবে, স্ক্রিপ্ট রাইটার লাগবে, এবং আসলে সবচেয়ে কঠিন কমেডি করা, সবচেয়ে কঠিন, সেটা যদি আমরা মনে করি সবচেয়ে সহজ, সবাই মিলে খুব তাড়াতাড়ি বানাচ্ছে, এত সহজ না, ভারামি হয়ে যাচ্ছে। এই যে কমেডির আর কমেডি থাকছে না, সেই কমেডি এবং ভারামি দুইটার মাঝখানের যে একটা রেখা আছে, সেটা যদি ঠিকমতো বোঝা না যায় তাহলে হয়তো আসলে আমাদের জন্যই বিপদ আছে। এটা একটু যোগ করার মতো, যেমন আমাদের দেশে হয় কি, আমাদের দেশে যে আমরা হচ্ছে মানে আমাদের সবার কথা বলছি না, আমি বলছি একজন একটা দৃষ্টান্ত স্থাপন করে এবং তারপরে বাকি লোকজন হচ্ছে পিছনে পিছনে। একসময় আমরা দেখলাম যে রঙের মানুষ একটি কমেডি নাটক, এরপরে বাংলাদেশের 10 বছর শুধু রঙের মানুষের রেপ্লিকা বানাও সবাই ওই ক্যারেক্টার। এবার আবার দেখলাম, আমি মাঝখানে দেখছিলাম আমাদের এই যে সিনেমার শুটে আমরা যে ড্রোন অপারেটর নিয়েছি, তো সে এসে বলছে যে বস আমি যে কালকে একটা সিনেমা করলাম, ইন্ডিয়ান এক ডাইরেক্টরের বাংলাদেশ শুট করছে, সে এসে বলছে আয়নাবাজির শটটা নিয়ে দাও, ওই মসজিদের শট, মানে আয়নাবাজিতে একটা শট ছিল সিগনিফিক্যান্ট। এইটা আমাদের একটা অনুকরণ প্রবণ জাতি, তো আমরা হচ্ছে যে একজন একটা কিছু সেট করবে, বাকি সবাই ফলো করবে, কিন্তু ওই যেটা হচ্ছে মূল কপি আর ওগুলো ফটোকপি, তো মূল কপিটা তো ভালো হবেই, এবং ফটোকপিও সেটা খুব ভালো কালিতে না, যার কারণে একটা সময় গিয়ে দেখা যায় যে এটা আরো খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, পড়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। ভাবনা, এই ঈদের নাটকগুলি নিয়ে আবার আপনার কাছ থেকে আসতে চাই যে 12টি নাটক করেছেন, 12 রকমের চরিত্র, এর মধ্যে মায়াবতী ছাড়া অন্য নাটকগুলি, অবশ্য মায়াবতীর ব্যাপারটাও আলাদাভাবে জানতে চাই যে কি কারণে এটি বিশিষ্ট হয়ে উঠেছে আপনার কাছে। মায়াবতী আমার কাছে বিশিষ্ট হয়ে উঠেছে বিকজ মায়াবতীর চিত্রনাট্যটা অনেক অসাধারণ, যেখানে একটা মেয়েকে নিয়ে স্টোরি, যে মেয়েটার আপস অ্যান্ড ডাউনস বিভিন্ন রকমের আকার দেখানো হয়েছে একটা মেয়ের,
যে মায়াবতী, সেই চরিত্রটা আমি প্লে করেছি। এবং আমি এখন বলতে চাই না আসলে, কারণ অনিমেষ আমাকে বলে তুমি সবকিছু বলে দাও স্টোরি, সবাইকে আমি বলে দেই, তো এখন আমি বলতে চাই না। কিন্তু মায়াবতী আমার কাছে ডিফারেন্ট এই কারণে যে মায়াবতীর মতো চরিত্র আমি কখনো দেখি নাই, আমার কাছে এটা খুবই নতুন ছিল। এবং মায়াবতীর যে জার্নিটা, আমি যে 4টা দিন আমরা শুটিং করেছি না, 5 দিন আমরা শুটিং করেছি, সেই 5 দিন আমার যে মায়াবতী হয়ে থাকা সেটা আমি এনজয় করেছি। আমরা খুবই আনকমফোর্টেবল একটা জায়গায় শুট করেছিলাম, যে জায়গায় আগে কখনো কেউ শুটিং করে নাই। একটা রিমোট একটা অঞ্চল, একটা চর জেগে উঠেছে একটা জায়গায়, বিভিন্ন চরের মানুষজনই সেই জায়গাটায় থাকে, হিন্দু মানুষজন থাকে সেখানে, এবং সেখানে কোনো টেলিভিশন নাই, ওরা কখনো টেলিভিশন দেখে নাই, ইলেকট্রিসিটিই নাই আসলে। তো ওই জায়গাটার মধ্যে কোনো ইলেকট্রিসিটি নাই, কোনো, এবং গরম ছিল ওই সময় প্রচুর। তো ওই সময় 5 দিন মায়াবতী হয়ে কাটিয়ে আমার একটা অন্যরকম ফিলিংস আসলে এসেছে আমার মধ্যে, এবং আমি খুব এনজয় করেছি। অনেক গরম ছিল, অনেক মেজাজও খারাপ হচ্ছিল মাঝে মাঝে, বাট তারপর আমি, স্ক্রিপ্টটা এত ভালো ছিল, আমার অ্যাক্টিং করার জায়গাটা এত সুন্দর ছিল, আর আশেপাশে এত মানে তুখোড় অভিনেতা অভিনেত্রীরা ছিল, মামুনুর রশিদ ছিল, তমালিকা কর্মকার ছিল, রনক হাসান ছিল, তো এত ভালো মানুষদের আশেপাশে আমি আসলে টাইমটা ভীষণ রকম এনজয় করেছি প্রতিটা মুহূর্তে। আর আমার মনে হয় যে এটা আমার এই ঈদের সবচেয়ে ভালো কাজ হবে, আমার বিশ্বাস। আমার পছন্দ হয়েছে, হয়তো দর্শকের নাও পছন্দ হতে পারে, কারণ মায়াবতী কোনো হাসির গল্প না, ইমোশনাল স্টোরি, ভেরি ইমোশনাল স্টোরি, বাট হাসির না। যদি মানুষ হাসি না, আমি বললাম তো, দর্শককে আসলে আমরা যেভাবে অনেক সময় হয়তো মিসজাজ করি, দর্শক কিন্তু আসলে ভালো জিনিস খুব ভালোভাবে আসলে ভাইয়া, কারণ আমি লাস্ট অনেক ঈদে আমি দেখেছি যে হয়তো সুপারস্টার না, হয়তো সাব্বির ভাই ছিল না আমার সাথে, বা মোশাররফ ভাই ছিল না, বা চঞ্চল ভাই ছিল না, এরকম কেউ ছিল না, হয়তো আমি ছিলাম নাটকটাতে, একটা খুবই একদম মানে অন্যরকম একটা স্টোরি প্রতিদিন শনিবার, এবং ওইটার ভিউয়ার্স যখন আমি দেখি যে 5 মিলিয়ন 4 মিলিয়ন, তখন আমি অবাক হই যে এখানে তো আসলে সুপারস্টার কেউ নাই, বা এটা হাসিরও নাটক না, বা ওরকম কিছু নাই এটার আয়োজন, তো এটা কেন মানুষ পছন্দ করছে? আমরা তো কষ্ট, এটা মানুষ পছন্দ, তার মানে তো মানুষ শুধু হাসির নাটক দেখে না, মানুষ শুধু কমেডি দেখতে চায়, মানুষ অনেক রকম দেখতে চায়। অবশ্যই। এবং আপনি যদি শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে সারা পৃথিবীতেই এখন কিন্তু মানে মানুষ গল্পের দিকে অনেক বেশি মনোযোগী, গল্প নির্ভর ছবি কিন্তু এখন জনপ্রিয় ছবি হচ্ছে। ফলে এই কথা আমরা বলতে পারি না যে এখন শুধুমাত্র কল্পকাহিনী নির্ভর ছবিগুলি, একটা সময় বাংলাদেশের ছবিতেও তাই ছিল, কল্পকাহিনী ছবিগুলি অনেক বেশি চলেছে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা দেখছি যে এখনকার সুপারহিট ছবিগুলি কিন্তু কাহিনী নির্ভর, এবং তাদের যেসব মানে বাজার চলতি নায়ক নায়িকা, তারাও কিন্তু এখন সেই অর্থে গল্প খুঁজছেন। তার মানে এই পুরো বিষয়টা দর্শক হিসেবে তো এখন আর আপনার বাংলাদেশের দর্শক আর ভারতের দর্শক আলাদা নয়, সবাই একই রকম দর্শক। ফলে সেইখানে থেকে আমরা বুঝতে পারি যে আসলে দর্শক ভালো কিছু দেখতে চায়, গল্প দেখতে চায়, অভিনয় দেখতে চায়, এবং সেগুলি অনেকটাই আমরা পাচ্ছি, এবং এই বছর সেই ট্রেন্ডটা আমাদেরকে আসলে আশান্বিত করছে। মীর সাব্বির, আপনার কাছে এই বিষয়টি জানতে চাইব যে গল্পগুলি, এবং শুধুমাত্র মানে কমেডির মধ্যে দিয়েও অনেক গল্প হয়, এবং বলা যায় যে যে গল্প সহজে মানে সবচেয়ে কঠিন কথাগুলি কিন্তু আমরা দেখেছি কমেডির মাধ্যমে এসেছে, এবং সেটা চার্লি চ্যাপলিন থেকে শুরু করে এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই ফরম্যাটটাতেই চলে যাই, যেই কথাটা আসলে অনেক বেশি কঠিন বলা, সেগুলি বলার ক্ষেত্রে। তো কমেডি নাটক আলাদাভাবে জনপ্রিয় হচ্ছে, এবং একটা ভালো প্রবণতা তৈরি হয়েছে। সেই প্রবণতাটা দর্শকের সঙ্গে কিভাবে, দর্শকরা এই নাটকগুলিকে কিভাবে দেখছে, আপনাদের সঙ্গে যখন বাইরে কথা হয় তাদের সঙ্গে কি ধরনের প্রতিক্রিয়া তারা জানান? একটা বিরতির পর আপনার কাছ থেকে প্রতিক্রিয়াগুলি জানবো। আজকে বাংলাদেশে নিচে আরেকটা বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে মীর সাব্বির, যেটি জানতে চাচ্ছিলাম যে দর্শকরা বিশেষ করে এই সময়ের যে নাটকগুলি, ঈদের কেন্দ্রিক নাটকগুলি, সেগুলির প্রতিক্রিয়া অনেক বেশি পান আপনারা, সেটা কিরকম? সেইটা থেকে অনুপ্রেরণা নিয়ে নিশ্চয়ই পরবর্তীতে নাটকগুলি। অবশ্যই দর্শক আছে বলেই তো আমরা আছি আসলে, সত্যিকার অর্থে। মানে আপনি যে যত কথাই বলুক, বিজ্ঞাপনের কথা, মানে অনেক হতাশার কথা বলে, কিন্তু নাটক দেখতে গেলে এইটা হয় না, সেটা হয় না, এই হয় না, সে হয় না, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দর্শক বাংলাদেশের বিনোদনের একটা বিশাল অংশ জুড়ে আছে। আমি যদি মনে করি যে 100 যদি হয় বিনোদনের মার্ক, সেখানে আমাদের নাটক প্রায় 60%,
70% জায়গা জুড়ে আছে। তো দর্শক নাটকই দেখে, নাটকটাকে অনেক তারা পছন্দ করে। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমি অনেক সৌভাগ্যবান একজন মানুষ যে আমি বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশে, যেখানে নানান রকম সমস্যার মধ্যে জন্মগ্রহণ করে সেই দেশের একজন বিনোদন কর্মী হিসেবে কাজ করছি। এবং আমার নাটক দেখে মানুষ ইন্সপায়ার হয়, সে আমার নাটকটি দেখে হাসে অথবা কাঁদে অথবা নানান রকমের তার ভঙ্গি তৈরি হয়, এবং তারপরে সে তার কর্মক্লান্তি দূর করে কাজটা শুরু করে। সে মানে আমি ফাঁকেই বলছিলাম যে অফেয়ারে বলছিলাম যে একটি নাটক করেছিলাম ভাবনা আর আমি, মানে এটা আমারই গল্প, একটা বুড়ার নাটক করেছি আর কি, বুড়া সেজে বাপ সেজে অভিনয় করেছি। তো এটা অন এয়ার হওয়ার পরে প্রায় অনেক মানুষ দেখেছে, প্রায় আমি 20 লাখ ভিউয়ার্স এর উপরে আমি রিলেটেড দেখেছি। তো এখন ওই নাটকতে তো আমি ট্যাক্সিতে উঠেছি, ট্যাক্সি চলছে, অনেকক্ষণ পরে রেডিসন ক্রস করার সময় ট্যাক্সি ড্রাইভার আমাকে আস্তে করে বলতেছে, ভাইয়া একটা কথা বলবো। আমি বলেন। বুড়ার নাটকটা আবার করবেন না? তার মানে একজন মানুষ ভিতরে ভিতরে সে মানে মগজের ভিতরে রেখে দেয় যে ওই মানুষটির ওই নাটকগুলো আমরা দেখব। যেটা অনিমেষ দা প্রথমে বলছিল যে একটি মানুষ সে প্রিপেয়ার্ড হয়ে থাকে ঈদ আসলে পরে সে কোন কোন নাটকগুলো দেখবে, এবং প্রমোশনাল দেখে, এই দেখে সেই দেখে, দেখে সেখান থেকে তারা বাছে যে কোন নাটকটি তার আসলে এই 7 দিন অথবা 5 দিনের ভিতরে ছুটির দিনে। এবং এমনও আমি বাসার অনেক মানুষকে দেখেছি যারা একদম টেলিভিশনের পাশে এই যে আঠা দিয়ে লাগিয়ে রাখে কোন চ্যানেলে কোন দিন কোন কোন নাটকটা তারা দেখবেন। তো এইটা একজন সেই লিস্টের মধ্যে যদি আমি অভিনেতা হিসেবে পড়ি, আমি মনে করি আমার মতো সৌভাগ্যবান আর কয়জন আছে। রাইট, মানে আমি তখন সৌভাগ্যবান মনে করি। অনিমেষ আইচ যদি সেই সৌভাগ্যবান ডিরেক্টর হয় যে তার নাটকটি দেখবেন, কিংবা সে যে বলছে তার নাটক মায়াবতী দেখবেন, এটা একটা বিশাল একটা কর্মযোগ্য আমি মনে করি। এবং আমরা সবাই মিলে দেখেন একটু একটু করে এই মিডিয়াটা কিন্তু আস্তে আস্তে করে কত বড় হচ্ছে। আগে ছিল 1 দিন 2 দিনের টিভি অনুষ্ঠান, সেটা 3 দিন হলো, 4 দিন হলো। আগে ছিল একটি চ্যানেল, সেই চ্যানেল বেড়ে 6টি হলো, 5টি হলো, 6টি হলো। সেই চ্যানেল বাড়তে বাড়তে একটা টোটাল ইন্ডাস্ট্রি তৈরি হলো। এখন নানান রকমের কথা হচ্ছে, বিজ্ঞাপন, বিরতি, এই সেই নানান রকমের, মানে আমাদের হতাশার কথা আছে। এরপরও কষ্ট করে মানুষ নাটক দেখে কোথায়? ইউটিউবে। আমাদের ভরসা, শেষ ভরসা ইউটিউবে গিয়ে দেখছে। এবং ইউটিউবেও কিন্তু বিনা পয়সায় দেখছে না, কিন্তু ইউটিউবেও সাবস্ক্রাইবার আছে, এবং সেখান থেকেও কিন্তু একটা সিস্টেম তৈরি হচ্ছে আস্তে আস্তে। যেটা আমি মনে করি নাটক দেখার প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহটা আমরা সবাই মিলে, আমরা এককভাবে কেউ না, আমরা সবাই মিলে চেষ্টা করছি একটি ভালো জায়গায় নিয়ে যেতে। অভিনয় হোক, কমেডি নাটকের ভাড়ামির জায়গাটা আমরা ফেলে দিয়ে, আমরা যখন মিস্টার বিন যখন দেখি তখন আমরা তখন ডায়লগ শুনি না, রাইট, তখন তো হা হা করে নিজেরা হাসছি। তো সেই মানে জায়গাটা আস্তে আস্তে যখন তৈরি হচ্ছে, দেখবেন যে একটা শিশু, আমার গতকালকে আমি আমার নিজের নাটক বাসায় বসে দেখছিলাম, মানে নিজে প্রিভিউ করছিলাম, যেটা আমি চ্যানেলে জমা দিয়েছি। তা আমার ছেলে 10 বছরের বয়স, তো ও কিন্তু কিছু জানে না, পাশে বসে বসতো, 2টা ডায়লগ শুনে হু করে হাসতেছে। তা আমি তাকে বললাম, স্কিপ করে বললাম যে থামিয়ে বললাম যে তুমি হাসছো কেন? এই জায়গাটা খুব মজার। একটি শিশু মনে আমি তাকে বলিনি, সে সন্তান হিসেবেও না, শিশুরা তো আরো বেশি সেন্সিটিভ, সে বলে দেয় এটা ভালো লাগছে না, এটা পচা। ইটস ট্রু। একটি শিশুর মনে যদি আমি ঢুকতে পারি, একটি বাড়ির যে কাজ করছে যে মেয়েটি অথবা ছেলেটি, তার হৃদয়ে যদি আমি প্রবেশ করতে পারি, অথবা যে বয়স্ক মানুষটি যার সারাদিন কোনো কাজ নেই, যে রিটায়ারমেন্টে আছে, সে যখন কাজ শেষ করে আমাকে বলে সাব্বির আপনাকে দেখলে আমার ভালো লাগে, অথবা সে যখন বলে আপনার নাটক দেখার জন্য বসে থাকি, তখন মনে হয় আই এম সো লাকি। তখন আমার বাবার কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে। অবশ্যই। এবং এটি একটা আশার জায়গা। যখন আমরা অনেকগুলি হতাশার কথা বলি, আলোচনা হয়, কারণ আসলে আরো বেশি আশান্বিত হতে চাই বলেই হতাশার কথাগুলি বেশি বলা হয়। অনিমেষ আইচ, হতাশার প্রশ্নে যেটি আসলো যে মীর সাব্বিরের কথা থেকে এটি মনে হলো যে শিশুদের জন্য বা তরুণদের জন্য আলাদা আলাদা, যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি, প্রত্যেকটা এজ গ্রুপের আলাদা চাহিদা থাকে, সেই বিষয়টি মাথায় রেখে নির্মাণের সময় যথেষ্ট সেটা মাথায় রাখা হয় কিনা, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এখনো পর্যন্ত আমরা একটু পিছিয়ে থাকছি কি। হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে এখানে আমাদের শৈশবে কিন্তু ছিল, আমাদের শৈশবে কিন্তু মানে একটি শিশুকে বেড়ে উঠতে হলে তার সব দিক থেকে তাকে কিন্তু সাপোর্ট করতে হবে। যে আমাদের শৈশবে আমরা ধানমন্ডি মাঠ, আবাহনী মাঠ, টিচার্স ট্রেনিং কলেজের মাঠ,
এই মাঠগুলো উন্মুক্ত ছিল। আমি সেদিন খুবই হতাশ চোখে দেখলাম যে এই মাঠে আমি খেলেছি, যে 8 নম্বর শেখ জামাল, এই মাঠটিতে আমি আবনি মাঠের পাশেই আমার বাড়ি। আমি মাঠের পাশ দিয়ে হেঁটে যাই, দেখি যে কোনো সাধারণ শিশু ঢুকতে পারে না। এখানে যারা একাডেমিতে ভর্তি হবে 5,000 টাকা দিয়ে, তারাই শুধু খেলতে পারবে। তার মানে অন্য ছেলে মেয়েরা কিন্তু বঞ্চিত। সাধারণ ছেলেদের যে গেট টুগেদার, আমাদের ছোটবেলায় আমরা দেখতাম ভন্ডুল, দেখতাম সো মেনি সিরিজ, রূপকথা নয় ছিল অনেক, এই নতুন কুড়ি অমুক তমুক দেখতাম। এবং আমার তখন কিন্তু ছোটবেলায় আমরা কিন্তু বিতর্ক শিখেছি টেলিভিশনে অনেক কিছু। কিন্তু এখন আপনি দেখেন, এখন কিন্তু কিচ্ছু নাই শিশুদের জন্য। শিশুদের জন্য কোনো স্লট নাই, কোনো কিছু নাই। তার এই মানে এই যে তাকানোটা, এই তাকানোটাকে আমার দায়িত্ব? আমি তো একজন নির্মাতা, আমি তো চাইলেই বানাতে পারবো না, আমি চাইলেই তো পারবো না বানাতে। আমি নিজে, আমি ব্যক্তিগত উদ্যোগে বলবো, আমি শিশুদের জন্য প্রোগ্রামে প্রপোজাল জমা দিয়েছি, কিন্তু সেটাকে টেলিভিশন চ্যানেল থেকে ফিরিয়ে দিয়েছে। কারণ তাদের এখন যদি আপনি যা সেট করবে, যে আমি আবারও বলছি যে আমাদের একটি মনিটরিং সেল থাকা দরকার, যারা আসলে এই সমস্ত কোর্স থেকে এই সমস্ত জিনিস সেট করবে, যে শিশুদের জন্য ঈদে নাটক নাই কেন, ঈদের প্রোগ্রাম নাই কেন, একটা প্রোগ্রাম দেখাতে পারবেন? একটাও নাই। কেন নাই? এটা কে করবে? এটা চ্যানেল করবে। একটা চ্যানেল একটা সেট করতে আইকন, যে আমরা শিশুদের নিয়ে আমরা রাত 9টার চাঙ্কে একটা কাজ করছি, কিংবা আজকের দিনটা শিশুদের। নাই তো কোনো জায়গায়। কেন নাই? আমি তো থার্ড পার্টি, আমি তো চাইলে পারবো না। হ্যাঁ, সেটাই, সেই জন্যই আসলে প্রশ্নটা উত্থাপন করা যে শিশুরা বাংলাদেশের বলা যায় যে প্রায় অর্ধেক জনগোষ্ঠী, তার জন্য আমার কোনো চিন্তা থাকবে না, এবং তাকে যদি আমি উপেক্ষা করতে থাকি, তাহলে এই উপেক্ষার জবাবও তো আমি পাবো। সবচেয়ে বড় যে আশঙ্কা, সেটা হচ্ছে যে শিশুদের হাতে কিন্তু মোবাইল অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে। তারা কিন্তু এখন ইউটিউবে অনায়াসে ঢুকে যাচ্ছে এবং বিদেশি সিরিয়াল দেখছে। এবং ইংলিশ মিডিয়ামে যারা পড়ে, ওরা বাংলা নাটকের, এই যে আমার ছেলের কথা বলছে, ও কিন্তু ইংলিশ মিডিয়াম। আমার ছেলেকে আমি আলাদাভাবে কিন্তু আমার ছেলে হিসেবে দেখছি না, আমি একদম প্রতিনিধি হিসেবে দেখছি। এবং সে কিন্তু একদম একটু এই তোমরা কি করো, তোমাদের জব নাই কোনো, এই টাইপের। আমরা জবলেস, আমাদের কোনো জব নাই, মানে এটা আমাদের কেন, অন্য বাবা কেন অফিস টাইমে, তোমরা কেন কিসের শুটিং 12টা 1টা 2টা পর্যন্ত, কিসের বাবা, তোমাদের কি জব, এটা এই টাইপের প্রশ্ন হয়। তো এইখানে এই ছেলেটি যে সে, তাকে আমরা যে তৈরি করার ক্ষেত্রে, যেন আমি চেষ্টা করছি যে ওকে আমি ইংলিশ মিডিয়ামে পড়ছে যদিও, তারপর যদি আমাদের বাংলা নাটক দেখানোর চেষ্টা করছে, ও সিনেমা হলে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে ছায়ানটে ভর্তি করানো হচ্ছে। কারণ হচ্ছে যে যাতে ওর শ্বাস প্রশ্বাসের মধ্যে একটা বাঙালি ব্যাপারটা, গ্রোথটা ওর বেটার হয়। দেখেন, আগে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা কালচারাল অ্যাক্টিভিটিসের ভিতরে বড় হয়েছি, আজকে কিন্তু সেটা দেশে নাই। আপনি সাংস্কৃতিক বিপ্লব ছাড়া দেশের মানুষের ভিতরে কোনোদিন কোনো রুচিবোধ চেঞ্জ করতে পারবেন না। আজকে মনে করেন যে আজকে যে দিনটা, সেই দিনটা তো হলি আর্টিজানে হামলা হওয়ার দিন, গত বছরের। মনে করেন যে ছেলেগুলো মারা গিয়েছে, তারা যদি একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় হতো, আজকের এই ঘটনা ঘটতো না। অবশ্যই এই যে টিভি মিডিয়ামে আমরা যারা কাজ করছি, আমরা শুধু বিনোদন দিয়ে যাচ্ছি, বিনোদনের মাধ্যমে আমরা যদি কিছু সোশ্যাল ওয়ার্কের কাজকর্ম না করতে পারি, তাহলে আমাদের মর্যাদা তৈরি হবে না। এবং আমরা এই মর্যাদার জন্যই লড়াই করে যাচ্ছি। আসলে মিসাফির, আমাদের এই মর্যাদার জায়গা তৈরি করা, সমাজের মধ্যে পরিবর্তন নিয়ে আসা, সুস্থ ধারা নিয়ে আসা, এই সবগুলি কিন্তু শেষ পর্যন্ত সংস্কৃতি অঙ্গনেরই দায়িত্ব, এবং সেই কাজটি আমরা যথেষ্টই সফলভাবেই করছি। কিন্তু আরও কিভাবে করা যায় সে নিয়েই চিন্তা ভাবনা। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে ঈদ কেন্দ্রিক যে নাটকগুলির কথা বলছি, তার বাইরেও যে ঈদ, এই সময়টা সংস্কৃতি কর্মীদের কাছে ঈদটা কীরকম হয়, একটু ভিন্নভাবে জানতে চাই যে এই সময়টা আপনাদের উদযাপনটা কেমন, সাধারণ মানুষের চাইতে। একটা বিরতির পর একটু ভেবে তারপরে বলার সুযোগ পাওয়া যাবে। আজকে বাংলাদেশি নেতা বিরতি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ভাবনা, আপনার ঈদ সম্পর্কে জানতে চাই। আমার ঈদ আসলে অন্য 8-10টি মেয়ের মতো একদমই না। একদমই না। আসলে আমাদের ঈদ আসলে আমার কলিগদের সাথে, এই যে আজকে চাঁদ রাত, আজকে হয়তো আমার বোন বা আমার কাজিনরা মেহেদি লাগাবে বা আড্ডা দিবে বা ছাদে যাবে, আমি এই যে আপনার সাথে লাইভে বসে আছি, এটাই হচ্ছে আমার ঈদ। আর ওদের ঈদ হচ্ছে মেহেদি লাগানো। তো দিস ইজ দ্য ডিফারেন্স, বাট আই এনজয় ইট, আই লাভ মাই জব। আমি আমার জবকে ভীষণ রকম ভালোবাসি, এবং আমি যেটা মন থেকে চাই সেটা হচ্ছে আমার জব, সেটা করে আমি টাকা ইনকাম করতে পারি। এর চাইতে আনন্দের তো আর কিছু হতে পারে না। অনেকে অফিসে যায় বা অনেক কাজ করে যেটা তার পছন্দ না, বাট তারপরেও তার যেতে হচ্ছে।
আর যেটা দুঃখ আছে যে আমি সেদিন বলছিলাম আমার কিছু পছন্দের কলিগরা আছে যারা আমরা আড্ডা মারি, যারা আমরা একসাথে আড্ডা দেই, ঈদের সময় ঘুরতে বের হই, সেটা আমরা করি। এখন হয়েছে কি যে ফ্যামিলির সবার চাইতে মানে আমার কলিগরাই আমার বেশি আপন হয়ে গেছে এরকম। কিন্তু একটা যেটা দুঃখের ব্যাপার যে আপনার কলিগের সাথে আপনার 30 দিন দেখা হয়, আমার কলিগের সাথে আমার 30 দিন দেখা হয় না, কারণ আমার কলিগ তো অনেকজন, এবং সেট চেঞ্জ হয়ে যায়, দেখা হয়, সেট চেঞ্জ হয়ে যায়। সেটা অবশ্য একদিক থেকে ভালোই যে সবসময় একটা অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে একদমই তাই। মিসাফির, ঈদ সম্পর্কেই জানতে চাই, আপনার ঈদ কি প্রস্তুতি পরিবারের? প্রস্তুতি হচ্ছে আজকে আমার কাজ শেষ হলো, এটা হচ্ছে আমার প্রস্তুতি। Gift? মানে কাজের প্রেসারটা হচ্ছে যে এইরকমের যে ঈদের আগের দিন পর্যন্ত আমাদের কাজ করতে হচ্ছে। আর হচ্ছে যে ওই যে আমি বললাম যে আমরা, ও বলছিল জবের কথা, বারবার আমি বলছি আমরা জবলেস। আমাদের জবের আসলে কোনো আইডেন্টিফিকেশন নাই, সময় নাই, কখন বাসায় ফিরবো সেটা নাই। এবং আমরা আসলে সামাজিকভাবে আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক দূরে। প্রস্তুতিটা হচ্ছে এই অ্যাটলিস্ট এই ঈদে একটু আত্মীয় স্বজনের কাছে একটু সামাজিক হওয়ার চেষ্টা করবো। ফুপু, মামা, চাচা, খালু, বাবা, মা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের প্রত্যেকে গিয়ে বলবো, ভাই আমার মাফ করে দিও, সারা বছর তোমাদের সাথে আমি দেখা করতে পারি না, এই ঈদ উপলক্ষে তোমাদের সাথে দেখা করতে আসছি, ঈদ মোবারক, মাপ চাই, ক্ষমা চাই। এটা হচ্ছে আমার প্রস্তুতি। অবশ্যই, এবং একই সঙ্গে তারাও নিশ্চয়ই প্রস্তুতি থাকবে যে না, তোমার সঙ্গে সরাসরি দেখা না হলেও সবসময় আমরা এখন লাইভে যদি আমার কোনো আত্মীয় স্বজন লাইভে ছাড়াও নাটক দেখা না পারি তাহলে বলছি যে ঈদ মোবারক। অবশ্যই। অনিমেষ, আপনার ঈদ সম্পর্কেও জানতে চাই যে ঈদ খুবই ভালো, এবং আমি মনে করি যে আমার এখনো আমার কাজ শেষ হয় নাই, আমার চলছে, কালকে জমা দেবো। তার চেয়েও বড় কথা যে আমি ঈদে আসলে আমি খুব এনজয় করি, এবং এই ঈদটা স্পেশালি আমরা ঢাকাটা খুব সুন্দর ফাঁকা, এবং এই যে এখন আমরা শেষ করি, লাইভ শেষ করে আমার কিছু বন্ধুরা আসবে আমার বাড়িতে, আমরা আড্ডা দেবো। তারপরে এবং পরবর্তীতে প্রতিদিন ঈদের দ্বিতীয় দিন অমুক লোকের বাড়িতে দাওয়াত, ঈদের তৃতীয় দিন অমুক বন্ধুর আমার বাড়িতে আসবে। সুতরাং এই 7টা দিন। এবং আমি একটা কথা বলতে চাই আজকে, এই মানে আপনাদের এই আজকের বাংলাদেশের মধ্যে ঈদের দিনের সকালে আমার সবচেয়ে যে প্রিয় সুন্দর যে দৃশ্যটা আমার মনে সবচেয়ে মনটা ভরে যায়, ঈদের দিন আমি দেখতে পাই যে গরিব দুঃখী প্রতিটি মানুষ সুন্দর জামা কাপড় পরে হাসি মুখে আইসক্রিম খাচ্ছে, চটপটি খাচ্ছে, এই সকালটা এর মতো সুন্দর পৃথিবীতে আর কিছু নেই। আসলে তাই, সত্যি। অন্তত সারা দেশেই প্রত্যেকেরই মানে মানে বলা যায় কোনো না কোনো অ্যাক্টিভিটিজ এর মধ্যে আছে। সেই যে কি সুন্দর ছবি যে কালকে সকালে আপনি দেখতে পাবেন, আমি কাল সকালে বেরোবো, এবং এত সুন্দর মানে এই ছোট ছোট সব গরিব দুঃখী সবাই, সিএনজি ওয়ালা সবাই কিন্তু খুশি। একটা নতুন শার্ট অথবা কিছু তার আছে, একটা সকালে অ্যাটলিস্ট কিছু না থাকলেও 2 টাকা ফর্সা নোট তার হাতে আছে, এই একটা সকালে বাংলাদেশে। এটা একটা অসাধারণ। অবশ্যই সব মিলিয়ে ঈদ আসলে আমাদের জন্য একটা বিরাট পাওয়া, এবং আমরা যেই ধরনের জীবনযাত্রার মধ্য দিয়ে যাই তাতে এটা একটা বিরাট রিলিফ। ঢাকা শহরে যেমন এখন আপনি একটা শান্তির বাতাস নিতে পারছেন, এবং একই সঙ্গে ঢাকার থেকে যারা চলে গেছে তারাও শান্তির মধ্যে আছে, কারণ বেদনার কথা বলতে হয় যে গতকাল কি অনেক মানুষ মারা গিয়েছে এই যে যাত্রাপথে বাংলাদেশে, মানে সেটাও কিন্তু অনেক আমাদের ঈদ আসলে পরে কিন্তু এই বেদনার কথাও শুনতে হয়। অবশ্যই এই অসতর্কতা থেকেও বের হয়ে আসতে হবে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে যথেষ্ট আমরা এগিয়েছি, আরেকটু সতর্কতার মাত্রা যদি বাড়ানো যায় তাহলে তো অবশ্যই ভালো হবে। অনিমেষ, একদম 20 সেকেন্ডে জানতে চাই যে এইবার ঈদে অনেক কিছুই হয়েছে, তারপরেও কোন জিনিসটা সবচেয়ে মনে করেন যে গুরুত্বপূর্ণ, যেটার জন্য এবারের ঈদে নাটকগুলি ভালো করবে? এবারের ঈদে আমি মনে করি যে এবারের ঈদে অনেক প্রচেষ্টা আছে আমাদের, আমরা যারা পেছনে কাজ করি আর সামনে কাজ করে আমাদের। আমি মনে করি যে এবার আগের বছরগুলোর তুলনায় এবার একটু বেশি রকমভাবে একটু প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে আপনাদের জন্য, শুধু দর্শকদের জন্য আমরা একটু ভালো কিছু দেবার চেষ্টা করবো, এবং আশা করি দর্শক দেখে আমাদের সেটার ফিডব্যাক দেবেন। অবশ্যই আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং আমরা আশা করি যে ঈদ এবার সত্যি অনেক বেশি আগের চাইতে আনন্দময় হবে। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল একই সময়ে। শুক্রবার।